জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সভ্যতার নির্মাণের কারিগর হয়েও নিষ্পোষিত শ্রমিক সমাজ। ন্যায্য অধিকার আদায়ে দিবস ভিত্তিক আয়োজনে ঝুলছে শ্রমজীবীর ভাগ্য। দিবস টিবস লই আমরা কিনি খাই না, রাত মুখ পাড়া এলাই 10-15 বছর হয়ে গেছে, এখনো সেই 5 টাকাই চলে। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে চলছে। অবশেষে 33 বছর পর কথা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, 31 জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্য, কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প, কৃষিপণ্য বেচাকেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং কাশ্মীর ইস্যুতে আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না পাকিস্তান, হামলা হলে জবাব দেওয়ার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর। আকাশসীমা বন্ধ করল ভারত। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিনা আনি এবং আমি মশিউর অনেক। সভ্যতা গড়ার কারিগরদের জন্য আজকের দিনটি মে দিবস। সারা বিশ্বেই পালিত হচ্ছে আজকের অধিকার আদায়ের এই দিনটি। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় এই দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন। কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এর বাস্তবায়ন নেই। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিমান ফুটে ওঠে গানে। উঠে আসে জীবন জীবিকার গল্প, পূর্বপুরুষের ইতিহাস। মে দিবসে শ্রমজীবীদের যাপিত জীবনের কথাই শুনবো শাহাদত অভ্রের প্রতিবেদনে। দুহাতে পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার জেল হবে না, ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না আমারে, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না। মাঝির গানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এই যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে রাখতেছি মনে হয় 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময়ই মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল বাহাই আর কত কাল থাকবো গো আমি পন্তের দিকে চাইয়া। মাটির ঘ্রাণ আর পরিশ্রমের ছবি আঁকে শব্দে শব্দে। নারীর মন মন পহইরা রয় রে। এই গান শুধুই কৃষকের, শুনেছেন পূর্বপুরুষের কণ্ঠে, আর এখন গান ধরেছেন নিজেই। এই খেতে পাট খাতে নিয়ে তো ওই খেতে ধান কাটতো, ওই গান গাইতো, শিয়াল বেড়ে শিয়াল কয় খাটাস বেড়ে জীবন বাঁচায় উপায় না রে। হ্যাঁ, এই ধরনের গান, বিভিন্ন ধরনের গান গাইতো। রহিম বাসার রূপান গান শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা। ডকের পাশেই ঘাট, লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে।
কামারের হাতুড়ি শুধু লোহা করে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে সেই কাজ শেষ হয় 12 ঘন্টা পর। দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে চলছে, চাকরি বাকরি কোথায় থেকে করানো। আর এই হিসেবে তো আমাদের আগুনে তো এমনিও পুরো জীবনও শেষ, এমনিও শেষ। এই যে গরমে আবার অসুস্থ হয়ে যায়। আমরা রেগুলার তো কাজ করতে পারি না, হয়তো সপ্তাহের মধ্যে দেখা যায় একদিন গ্যাপ যায়, বা এমন আছে পুরো সপ্তাহে কাজ করি, আবার 15-20 দিন একটা না কাজ করি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন, ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহারে হুকুমধারী। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের, তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। আমি কি দিয়ারান্ধুন ও নারে রায়ানবো বালায়ে হেই না বা আসর গোরে রে। প্রত্যেক পেশা ও জীবনের যেমনি গল্প আলাদা, তেমনি কিন্তু প্রত্যেক পেশা ও জীবিকার গানগুলো হয় আলাদা আলাদা। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন, এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অবশ্য এখন ঢাকা। বকেয়া বেতন আর আন্দোলন সংগ্রামে শ্রমিকদের জীবন পার। ন্যায্য মজুরির অভাবে জীবনকে সাজাতে পারছে না তারা। ট্রেড ইউনিয়নের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। তবে কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে বলে দাবি শ্রম অধিদপ্তরের। অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় ৮০টি দেশে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আন্দোলন উৎসবে বাংলাদেশেও পালিত হয় এই দিবসটি। তবে শ্রমিকদের গুরুত্ব যেন শুধু এই একটি দিনকে ঘিরেই সীমাবদ্ধ। শফিক হাওলাদার 25 বছর ধরে করছেন বালি বহনের কাজ। শুরুতে দৈনিক 200 থেকে 250 টাকা মজুরি পেলেও এখন পাচ্ছেন 500 টাকা। সে হিসেবে আড়াই দশকে তার দৈনিক গড় আয় বেড়েছে মাত্র 250 টাকা। আর এক শ্রমিক ইয়াসিন আরাফাত প্রায় 10 বছর ধরে কাজ করছেন জাহাজ থেকে পণ্য নামানোর। 10 বছর আগে প্রতি বস্তায় 5 টাকা মজুরি পেতেন, আজও চলছে সেই দর। আগে যে অবস্থা এখন ভাই ভাড়া হইয়া কি মালের দাম বাড়ে, কিন্তু ভাড়া বাড়ে না। 10-15 বছর হয়ে গেছে, এখনো সেই 5 টাকাই চলে। আমাদের একটাই দাবি যে 10 টাকা ন্যায্য মূল্যে 10 টাকা লেবারের হাতে যেন পৌঁছাইয়ে যায়। বস্তার রেট বাড়ে না, আমরা অনেক ঘাম জড়াই ভাই, অনেক কষ্ট করি, কিন্তু আমাদের এই যে দ্রব্যমূল্য যে দাম যে বেলে ভাই বাড়তেছে ভাই, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। প্রযুক্তির যুগে মানুষের জীবন ধারণকে সহজ ও ব্যয়বহুল করেছে, কিন্তু শ্রমিকদের জীবনযাত্রায় ঘটেনি তেমন পরিবর্তন। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা ও নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করলেও রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক সংগঠনগুলোর নেতারা। এখানে সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, এটা নিশ্চিত না করা। শ্রমিকরা যদি সংগঠিত হতে পারতো, শ্রমিকরা যদি তাদের অধিকার সম্পর্কে জানতে পারতো, যদি প্রতিবাদ করার রাস্তাটা তাদের সামনে থাকতো, তাহলে আসলে অনেক দাবি তারা আদায় করে নিতে পারত। আন্তর্জাতিকভাবে অনেকটা আইন আমাদের দেশেও পাস হয়েছে, কিন্তু আমাদের সে সরকারের ইচ্ছা না থাকার কারণে, যে যখন সরকার যায় তার ইচ্ছা না থাকার কারণে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন হয় না।
শ্রম অধিদপ্তর বলছে অধিকার আদায়ে ছোট ছোট কারখানায় ট্রেড ইউনিয়নেরও সুযোগ আছে। ট্রেড ইউনিয়ন করতে কেউ বাধার সম্মুখীন হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের এই কর্মকর্তা। ট্রেড ইউনিয়ন যদি করতে চায় তাহলে তাদের যদি আমরা নিয়ম মাফিক যদি তারা আবেদন আমাদের কাছে করে এবং আমরা কাগজপত্র যদি ঠিকমতো পাই, যে সমস্ত ডকুমেন্ট দেওয়া দরকার আইন এবং বিধি অনুযায়ী যদি সেগুলো আমরা পাই তাহলে আমরা ট্রেড ইউনিয়ন দিই। প্রতিষ্ঠান পর্যায়ে কেউ বাধা সৃষ্টি করে সেই বিষয়েও আমাদের কাছে যদি অভিযোগ আসে তাহলে আমরা হয়তো সেই বিষয়ে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে বরিশালের বড় কারখানার শ্রমিকদের কাছ থেকে তেমন একটা অভিযোগ আসে না, তবে ছোট বা মাঝারি প্রতিষ্ঠান থেকে এলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধিদপ্তরের উপমহা পরিদর্শক। প্রোটোকল অনুসারে আমরা প্রত্যেকটি কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানে আমরা ভিজিট করি এবং সেই ভিজিট অনুসারে যদি আমাদের কোনো ভায়োলেশন পাই সেই ভায়োলেশন অনুসারে আমরা নোটিশ প্রদান করি এবং পরবর্তীতে যদি কেউ দেখা যায় যে সেটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তা আমরা শ্রম আদালতে অভিযোগ দায়ের করি। বরিশাল বিভাগে 1060টি কারখানায় কাজ করছেন লক্ষাধিক শ্রমিক, এর মধ্যে 70% পুরুষ আর 30% নারী। মাসের পর মাস, বছর ঘুরে বছর চলে গেলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি? শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, বাস্তবেও উন্নত বিশ্বগুলোর মতো বাংলাদেশের শ্রমিকদের শ্রম ও আত্মমর্যাদা বাস্তবায়ন হোক এবারের মে দিবসে, এমনই প্রত্যাশা শ্রমিকদের। অমিত হাসান, এখন, বরিশাল। স্বনির্ভরতা আর তার সাথে দেশের অর্থনীতি, এই দুইকে সমৃদ্ধ করতে দিন রাত পরিশ্রম করে যান মালয়েশিয়ার এই সমস্ত প্রবাসীরা। শ্রমিকদের অধিকার আদায়ের দিনেও ছুটি অন্তত মেলে না এই সমস্ত শ্রমিকদের। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের দাবি, এই শ্রমের দাম যেন কেবল শুধুমাত্র অর্থে পরিশোধ করা না হয়, তাদেরকে দেয়া হয় পর্যাপ্ত সম্মানটাও। এছাড়া বৈধতার সুযোগ পেতে দুই দেশের সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনার আহ্বানও প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছেন এই সমস্ত প্রবাসীরা। মালয়েশিয়া থেকে বাকিটা জানাচ্ছেন শারিয়ার তারেক। নির্মাণাধীন ভবন, শহরের রাস্তা, কৃষি জমি কিংবা শিল্প কারখানা, সবখানেই চোখে পড়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততা। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনিতে এভাবেই সময় কাটে শ্রমজীবীদের। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বুক ভরা স্বপ্ন কেবল পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর। মালয়েশিয়ার শ্রমবাজারে এমন বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় 9 লাখ। এ তালিকায় অনিয়মিতদের যোগ করলে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা 9 লাখেরও অনেক বেশি হবে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রতিদিন ভোর থেকে শুরু হয় এক একজন প্রবাসীর জীবন সংগ্রাম। শ্রমজীবী এসব মানুষদের অধিকার আদায়ের দিনটি ছুটির দিন হলেও এদিনে সবার মুখে হাসি ফোটে না, কারণ একদিন কাজ না করলে মজুরি মেলে না অনেকেরই। আমাদের মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য এটা ভালো বিষয় না, কারণ আমরা কাজ না করলে টাকা পাই না। একদিন কাজ অফ, আমরা একদিনে টাকা পাই না। তো এটা আমাদের জন্য যারা শ্রমিক আছে, যারা প্রবাসের মাঠে যারা আছে, তাদেরকে জন্য খুবই দুঃখজনক। রেস্টুরেন্টে কাজ করে, শপিং মলে কাজ করে, তারা কিন্তু আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও ছুটি নিতে পারে না, তাদের জন্য একটু ডিফিকাল্ট। সেদিকে আমাদের কোম্পানি নিয়মকানুন অনেক ভালো, আমরা ছুটি পাইছি। এই যে আমরা সারাদিনে 11-12 ঘন্টা যে কষ্টটুকু করি, সেই কষ্টটুকু করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন হাসি খুশি থাকে এবং আমরা যেন একটা ভালো লাইফ পাই। এমন কঠোর বাস্তবতাতেও প্রবাসমুখী হওয়া মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। সফলতার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমিয়ে জীবন প্রদীপ নিবেছে কারো কারো। 2024 সালে মালয়েশিয়ায় স্বাভাবিক ও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1199 প্রবাসীর। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রাণ গেছে আরও 262 প্রবাসীর। এদিকে অনিয়মিত হওয়ায় আটক আতঙ্কে সময় কাটছে অনেকের। তাই প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা সহ নানা দাবি বৈধতার সুযোগ প্রত্যাশী প্রবাসীদের। চাচ্ছি যে প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রবাসীদের জন্য হচ্ছে কি একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। বৈধ পথে যদি কোনো প্রবাসী রেমিটেন্স পাঠায়, তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে সরকারকে সেই প্রবাসীর জন্য একটি ইন্স্যুরেন্স পলিসি ব্যবস্থা করতে হবে, যাতে সেই প্রবাসী দেশে ফেরত আসার পর তার পরবর্তী জীবন যেন সংকটময় না হয় বা একটি অনিশ্চয়তার মধ্যে না আসে। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরে ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো কাজ পায় না এবং থাকার ভালো ব্যবস্থা থাকে না, যার কারণে তারা অবৈধ হয়ে যায়।
আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই মালয়েশিয়া সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে তাদেরকে আবার বৈধতা দেওয়ার সুযোগ দিন, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। প্রবাসীরা কেবল বৈদেশিক মুদ্রা পাঠান না, তারা দেশের সম্মান, শ্রম আর আত্মত্যাগেরও প্রতীক। শ্রমিক দিবসে তাই তাদের প্রত্যাশা, ঘাম ঝরানোর দাম যেন শুধু মুদ্রায় নয়, যেন হয় সম্মানের, অধিকারের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই দিন হবে হল সংসদ নির্বাচনও। বুধবার রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে রাত থেকে কাউন্সিল কক্ষে জড়ো হন শিক্ষার্থীরা। পরে রাত 12:15টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শুরু হয় সংবাদ সম্মেলন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সময় অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও। উপাচার্যের পরে বক্তব্য রাখে নির্বাচন কমিশন। এর আগে সবশেষ ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় ৩৩ বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থী সংসদ জাকসুর গঠনতন্ত্রের ৮ খ ধারা অনুযায়ী আগামী ৩১শে জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই সমাবেশ করে তারা। রাতে জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক সড়ক ঘুরে প্যারিস রোডে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাদের দাবি, পূর্ব নির্ধারিত তারিখ আগামী ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। যথাসময়ে নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। এদিকে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় হামলার শিকার হন তরিকুল ইসলাম নামে ওই শিক্ষার্থী। খবর পেয়ে তার সহপাঠী ও বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে ভিসির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই এই হামলা হতে পারে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার সহপাঠীদের। হামলার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। আমি কিছু দূর না যেতেই আমাকে পিছন থেকে দুইটা ছেলে এসে অতর্কিতভাবে আমাকে হামলা শুরু করে এবং বেল্ট দিয়ে আমাকে আমার পুরো পিঠ মেরে একদম লাল করে দিয়েছে। আপনারা যদি দেখতে চান, আমার বেল্ট দিয়ে মেরে আমাকে মাটির সাথে শোয়া ফেলছে এবং সাথে সাথে আমাকে গলায় খুর মারতে লাগছে। তখন আমি হাতটা এরকম করে ধরছি আর আমার খুরটা এখানে লাগছে। পরে আমার পুরো শরীর, আমার পাঞ্জাবি ছিল রক্তে শেষ হয়ে গেছে। এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের জন্য আপনারা ভার্সিটির পক্ষ থেকে আইনি মামলা করুন বা আইনি পদক্ষেপ নিন, না হলে আমরা ধরে নেব যে এই ঘটনার পিছনে ভার্সিটিরই ইন্ধন ছিল। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাছঘাটে বেড়েছে জেলে, পাইকার এবং আড়তদারের ভিড়। এ নিয়ে আরও জানাতে মেঘনা পাড়ের তুলাতলি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার থেকে জানতে চাই যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? আপনার থেকে সবশেষ পরিস্থিতি জানতে চাই। অনেক পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয় আশ্রমে যে নিষেধাজ্ঞা ছিল ইলিশ, জাটকা সহ সকল প্রকার মাছ ধরার, এই নিষেধাজ্ঞা উঠে গেছে গতকাল মধ্যরাতে। নিষেধাজ্ঞা ওঠার পরে কিন্তু ভোলার প্রায় সকল জেলে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য নেমেছেন এবং তারা রাতভর মাছ শিকার করে কিন্তু নদীর পাড়ের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে বিক্রি করতেছে। বিশেষ করে ভোলা ১25টি মাছঘাট রয়েছে, প্রতিটি মাছঘাটে কিন্তু এখনো জেলেদের হাকডাক এবং পাইকারদের
চাষিদের হাক ডাকে একরকম মুখরিত হয়ে উঠেছে। পুনরায় সেই আগের যে সেই জমজমাট চিত্র কিন্তু উৎসবমুখর চিত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ভোলার যেই সকল জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে নিষেধাজ্ঞার পরে তারা নদীতে যাচ্ছেন, জাল ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ তারা ইলিশ বা অন্যান্য মাছের সরবরাহ পাচ্ছে না। তারা বলছেন নিষেধাজ্ঞার পরপর যেমন মাছ পাওয়ার কথা ছিল কিন্তু এখন তারা ততটা মাছ পাচ্ছে না। অপরদিকে জেলার যে আড়তদার রয়েছে, পাইকার রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে এই মৌসুমে নিষেধাজ্ঞার পরে মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু মাছের দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে ভোলার আজকের বাজারে ভোলা তুলাতুলি মাছঘাটে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। আকার ভেদে এ সকল মাছ বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি ইলিশের পাশাপাশি কিন্তু এখন নদীতে পোয়া সহ অন্যান্য নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই নদীর মাছের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে বলেও কিন্তু যে পাইকার এবং আড়তদার জানিয়েছে। অপরদিকে জেলার যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন এবছর যেই 2 মাসের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হওয়ার কারণে কিন্তু জেলার এবছর যে ইলিশের লক্ষ্যমাত্রা 1,85,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে। এছাড়াও এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিছু অসাধু ব্যবসায়ীদের প্ররোচনায় কিছু জেলে নদীতে গিয়ে মাছ শিকার করেছিল, কিন্তু সে সকল জেলেদের কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জেল জরিমানা এবং আটক করার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়েছে এবং মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে এখন জেলেরা মাছ শিকারে যাবেন এবং মাছ আহরিত করে তাদের বিগত দিনে যে ধার দেনা তা পরিশোধ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য বিজিএফ এর চাল বরাদ্দ ছিল, তা চালও কিন্তু 1,89,000 জেলের মাধ্যমে বন্টন করার কথা কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। আর আমি যেই ঘাটটিতে রয়েছে এই ঘাটের যে সকল জেলেরা রয়েছে তারা বলছেন যে নিষেধাজ্ঞাকালীন সময় তাদের কিছুটা কষ্ট হয়েছে, কেননা নিষেধাজ্ঞার প্রথম দিকে তাদেরকে চাল দেওয়া হয়নি, তাতে করে তারা অনেকটা বিপাকে রয়েছেন বলে তারা জানিয়েছেন। তো ভোলার যে প্রতিটি মাছঘাট গুলো রয়েছে প্রতিটি মাছঘাটই এখন জেলে, পাইকার এবং খুচরা ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে একরকম মুখরিত রয়েছে। জেলেরা নদীতে যাচ্ছেন কিন্তু আশানুরূপ তারা মাছ পাচ্ছে না বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। অনেক ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হয়েছে জাটকা সংগ্রহের নিষেধাজ্ঞা, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। নওগাঁয় হাটে উঠতে শুরু করেছে ইরি বুড়ো ধান। সরবরাহ বেড়ে যাওয়ায় 1 সপ্তাহে প্রতিমনে ধানের দাম কমেছে 100 টাকা পর্যন্ত। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট থেকে নিয়ে আরও জানাবেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম কমে যাওয়ায় কৃষকের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এছাড়া সরকারের ধান চাল সংগ্রহ অভিযান থেকে কৃষকরা কোনো ধরনের উপকার পাচ্ছে কিনা জানাবেন। নওগাঁ ইরিপুর ধান কাটামাড়াই শুরু হয়েছে। বলা যায় যে এখন ধান কাটামাড়াইয়ের ভর মৌসুম, আর যেহেতু কৃষকদের অনেক দেনা পাওনা রয়েছে এগুলো পরিশোধ করার জন্য সেই সব ধান এখন তারা হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আরেকটি বিষয় যে গত 1 সপ্তাহের ব্যবধানে এই সব ধরনের ধানের দাম বলা যায় যে মনে প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে। আর দাম কমার মূল কারণটি হচ্ছে যে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে ধানের দাম কমেছে। ধানের দাম কমে আসার কারণে কৃষকদের মাঝে অনেকটা ক্ষোভ বিরাজ করছে। এই চকগড়ি হাটে ধানের দামের কথা যদি বলি যে এখানে ধান বিক্রি হচ্ছে ব্রি 28,050 টাকা মন, সুবলতা 1100 থেকে 1150 টাকা মন, জিরা সাইল এবং কাটারিভোগ ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1220 টাকা মন পর্যন্ত। যেহেতু ধানের দাম কমে আসছে যার কারণে কৃষকরা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইরিবুড়ো মৌসুমে ধান উৎপাদন করতে তাদের অনেক খরচ হয়, সেই তুলনায় তারা যে ধান বিক্রি করছেন এই দামে যদি তারা ধান বিক্রি করেন তাহলে অনেকটা লোকসান গোনারও আশঙ্কা করছেন। আর সরকার অর্থাৎ খাদ্য গুদামে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 36 টাকা মন হিসেবে 1440 টাকা মন। সেই হিসেবে খোলা বাজারে ধান এখন অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে, বলা যায় যে 300 থেকে 350 টাকা মন ধরে। যদিও ধান সংগ্রহ শুরু হয়েছে তারপরও কৃষকরা ধান খাদ্য গুদামে দিতে অনেকটা অনীহা। এর কারণটা হচ্ছে যে খোলা বাজারে তারা যে কোনো প্রকার ময়েশ্চার দেখার প্রয়োজন হয় না, ধুলাবালি সহকারে তারা এই খোলা বাজারে ধান বিক্রি করেন। আর খাদ্য গুদামে ধান দিতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন ময়েশ্চার ধুলাবালি মুক্ত ধান দিতে হয়, যার
কারণে তারা অনেকটাই বলা যায় যে ধান দিতে অনীহা। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 1,93,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যা থেকে প্রায় 12,86,000 টন ধান উৎপাদনের আশা। আর আগামীতে আর ধানের সরবরাহ বাড়বে এবং ধানের দাম অনেকটাই কমে আসে। তবে জেলা প্রশাসন যদি বাজার তদারকি করে কৃষকদের জন্য অনেকটা সুবিধা হবে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে ধানের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। উত্তরের জেলা পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস আমূল পরিবর্তন ঘটেছে। হস্তশিল্প, কৃষি সহ প্রায় সব ধরনের পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদানে হয়েছে নতুন দিগন্তের সূচনা। এতে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে। প্রান্তিক এই জেলা থেকে দৈনিক কোটি টাকার পণ্য লেনদেন হচ্ছে কুরিয়ার ও পার্সেল সার্ভিসের মাধ্যমে। লুৎফর রহমানের প্রতিবেদনে জানব বিস্তারিত। পঞ্চগড় জেলা শহরের সফল উদ্যোক্তা খাদিজা আক্তার। তার প্রতিষ্ঠানের তৈরি নকশিকাঁথা এখন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খাদিজা আক্তারের ব্যবসাকে সহজ করে দিয়েছে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিস, যার মাধ্যমে দ্রুত সময় ও সহজেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে পণ্য। কন্ডিশনে আমরা দিয়ে দিই কুরিয়ারে প্যাকেট করে। এটা আমাদের আর কোনো থাকে না, খরচ থাকে না। কুরিয়ার মাধ্যমে ওরা টাকা ওখান থেকে মাল নিয়ে যায়, টাকা দিয়ে মাল নিয়ে যায়, পরে আমরা কুরিয়ার থেকে টাকাটা নিয়ে আসছি। খাদিজা আক্তারের মতো জেলার ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সহজ হয়েছে। জেলায় 8 থেকে 10টি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে চা, মরিচ, সুপারি, বাদাম সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রী দেশ জুড়ে লেনদেন করা যাচ্ছে সহজেই। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের কারণে বাড়ছে গ্রাহকদের আস্থা। পণ্য ক্রেতার কাছে পৌঁছা মাত্রই মিলছে টাকাও। 10 বস্তা 5 বস্তা মাল লেগে তো এক গাড়ি মাল দেওয়া যায় না, এই জন্য এই কুরিয়ারের মাধ্যমে দিলে মোটামুটি আরে 1 বস্তা 5 বস্তা এইভাবে দেওয়া যায়। কুরিয়ারের সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে এনাদের সার্ভিসটা অনেক ভালো, তাড়াতাড়ি এই গন্তব্যের মধ্যে মালটা পৌঁছায় এবং আমরা কন্ডিশনের টাকাটা সঠিক সময়ে পাই। 48 ঘন্টার মধ্যে মাল আমরা সেখানে নিরাপদে পৌঁছে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টাকা পয়সার আগে যে ঝামেলা ছিলাম এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাচ্ছি। বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যমে শুরু হলেও বর্তমানে পণ্য আনা নেওয়ার সহজ মাধ্যমে পরিণত হয়েছে এই কুরিয়ার ও পার্সেল সার্ভিস। বিগত সময়ের তুলনায় প্রতিনিয়তই গতি পাচ্ছে নতুন এই সেবা। তাই তো দিনভর সেবা গ্রহীতাদের ভিড়ে ব্যস্ত সময় কাটে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মীদের। একটা ট্রাকে নিয়ে গেলে অনেক টাকা খরচ, আর কুরিয়ারে নিয়ে গেলে তুলনামূলকভাবে অনেক কম এবং দ্রুত গতিতে চলে যায়। এটা আগে যে মালামাল পাঠাতো গাড়িতে, ট্রাকে, তখন মালামাল ক্ষতি হতো, হারাতো। এখন কুরিয়ারে মাল দিলে নিশ্চয়তা থাকে, হারায় না, ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে মানুষ কুরিয়ারে মাল পাঠায়। অল্প সময়, নিরাপদ আর ঝামেলাহীন সুবিধার কারণে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে দিন দিন আস্থা বাড়ার পাশাপাশি দৈনিক কোটি টাকার পণ্য লেনদেনে প্রান্তিক জেলার অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। খুব দ্রুত আমাদের প্রোডাক্ট, আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট হচ্ছে ক্রেতার কাছে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এই কুরিয়ার সার্ভিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়। এতে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। পণ্য কিংবা ডকুমেন্ট পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে এই কুরিয়ার নির্ভর বাণিজ্য, যেখানে শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয়। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শরীয়তপুরের জাজেরায় হুমকিতে মাছির ঘাটের তীর রক্ষা বাঁধ। এরই মধ্যে পদ্মায় বিলীন হয়েছে বাঁধের কিছু অংশ। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবার পদ্মা নদীর তীর। এক যুগ আগে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। তবে সময়ের সাথে প্রমত্তা নদীর স্রোতে সরে গেছে বাঁধের নিচের মাটি, ধসে পড়েছে বেশ কিছু অংশ। বাঁধে এমন দশায় হুমকিতে মাঝিরঘাট বাজার, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বর্ষায় ভাঙন আতঙ্কে পদ্মার পাড়ের হাজারো মানুষ। বাড়িঘর ভাঙা ছিল, আমরা পড়া খাতে রয়েছি, অনেকে ভাঙা ছিল যাবো। আমার জায়গা সব নদীর মধ্যে বিভিন্ন জায়গায় এটা ফাটল দেখা দিছে, খুবই ঝুঁকির মুখে আছে এই বাঁধটা বা এই বাজারটা। বানটা দিলে আমাকে উপকার হইব, আমরা পোলাপান নিয়ে খুব কষ্ট করতেছি। এই বেড়িবাঁধটি অতি দ্রুত, মজবুতভাবে, টেকসইভাবে করা জরুরি। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গভীরতার। বিষয়টি এরই মধ্যে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানান পাওবির কর্মকর্তারা। অলরেডি আমাদের এটা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটা অনুমোদন না পাওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো না।
তো যেহেতু সেটাও একটু সময় লাগবে, যার জন্যে আমরা এখানে প্রিকশনারি হিসাবে কাজ করতেছি। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার্থে 2012-13 অর্থ বছরে এই বাঁধ নির্মাণ করা হয়। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। এখন শরীয়তপুর। কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এই নিয়ে আরো জানাতে কুষ্টিয়া পৌরবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে বাজারে সবজির দাম বাড়ার পেছনে কারণ কি বলছেন ব্যবসায়ীরা? কারণ 10 থেকে 20 টাকা তো বেশ খানিকটা দাম বেড়ে যাওয়া, আর পাশাপাশি যারা কিনতে আসছেন সবজির বাজারে তাদেরই বা প্রতিক্রিয়া কি? আমি এই মুহূর্তে সবজির দাম 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা আসলে বলছেন যে বাজারে সরবরাহ কম থাকার কারণেই যে এই দাম বৃদ্ধির বিষয়টি। তবে এমন বিষয় আসলে মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন যে শুধুমাত্র অসাধু যে ব্যবসায়ী যে একটি চক্র, তারা আসলে এই দাম বৃদ্ধি আসলে তারা করছেন। এতে তারা বলছেন যে ব্যবসায়ীদের যে অজুহাত সেটি আসলে তারা মানতে চান না। এছাড়া একটু আসলে বলে রাখি যে মূলত এই বাজারে আজকে বেগুন আসলে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। এছাড়া আলু বিক্রি হচ্ছে 20 টাকা। এছাড়া যে করলা সেটিও আসলে বিক্রি হচ্ছে এই বাজারে 60 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সব ধরনের সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে একটু আসলে বলে রাখি, আমি এই নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে এই যে দাম বৃদ্ধির বিষয়টি, যার মতো আসলে ইচ্ছা মতো আসলে তারা দামগুলো আসলে বাড়াচ্ছেন। এই নিয়ে কিন্তু আমি কথা বলেছি, একটু আগেও কথা বলছি কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তা সুজাত খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই তিনি আসলে এই বাজার যে মনিটরিং যে কাজটি সেটি আসলে তারা করছেন। তবে এই নিয়ে আমি একটু আগে তার সাথে কথা বলেছি। তবে এরকম আসলে আমি এই বাজারে কিন্তু 2 ঘন্টা ধরে রয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো চিত্র আসলে চোখে পড়েনি। একটু আসলে বলে রাখি যে বিক্রেতাদের যে অভিযোগের বিষয়টি, সেটি আসলে যে তারা বলছেন যে বাজারে সরবরাহ যে বিষয়টি, মূলত আসলে বাজারে সরবরাহ যে বিষয়টি সেটি কিন্তু যে এখন কিন্তু এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার সবজির বাজারে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পাকিস্তান আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, ভারত হামলা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। এর আগে বুধবার পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহলরত যুদ্ধবিমান সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। এদিকে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ক্যাবিনেট কমিটির থেকে শুরু করে প্রতিরক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে 4টি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। কার্গিল যুদ্ধের 25 বছর পর গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ঘিরে আবারও রক্তপাতের পথে ভারত পাকিস্তান। তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। রেডিও পাকিস্তানের তথ্য বলছে, বুধবার সকাল থেকে অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহল শুরু করে ভারতীয় বিমান বাহিনী। পরে পাকিস্তান এয়ারফোর্সের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ভারতের জেট বিমানগুলো। তবে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি ভারত পাকিস্তান কোনো পক্ষই। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাদের চেকপোস্ট ধ্বংস করেছে বলে খবর প্রকাশ করেছে জিও টিভি। যুদ্ধের শঙ্কা বাড়তেই ভারতকে আবারও কড়া বার্তা দিল পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদ নিজে কোনো উত্তেজনা বাড়াতে চায় না বলে সাফ জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। তবে ভারত উত্তেজনা বাড়ানো শুরু করলে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান will not be the first one to resort to any escalating move. However, in case of any escalating move by the Indian side, we will respond very strongly. Pakistan has nothing to do with Pahalgam incident.
নিজেদের সতর্কতা হিসেবে গিলগিট সহ উত্তরাঞ্চলে যাতায়াতের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা হামলা করতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশি পাহারা। এমনকি বেশিরভাগ পর্যটন এলাকা বন্ধ রয়েছে। পেহেলগামে হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো আলামত সামনে আনতে না পারলেও একের পর এক হাই ভোল্টেজ বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বুধবারই জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক ক্যাবিনেট সহ উচ্চ পর্যায়ে মোট 4টি বৈঠক করেছেন ভারতের সরকার প্রধান। এদিকে কাশ্মীরে পর্যটক হত্যার জেরে এখন পর্যন্ত প্রায় 800 পাকিস্তানিকে জোর করে ভারত ছাড়তে বাধ্য করেছে মোদী প্রশাসন। এর জবাবে 1300-র বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার ভারতের আকাশসীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। এর আগে পাকিস্তানও তাদের আকাশে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এতে করে আগামী 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশের আকাশসীমা পরস্পরের জন্য বন্ধ থাকবে। এই সময়সীমা আরও বাড়তে পারবে বলে জানিয়েছে নয়াদিল্লি। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান। এদিকে দুই দেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সভ্যতা নির্মাণের কারিগর হয়েও নিষ্পেষিত শ্রমিক সমাজ। রাজ্য অধিকার আদায় দিবস ভিত্তিক আয়োজনে ঝুলছে শ্রমজীবীর ভাগ্য। দিবস লই আমরা কিনি খাই না, রাত মুখ পাটা এলাই। 10-15 বছর হয়ে গেছে, এখনো সেই 5 টাকাই চলে। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়ায় চাইতে। অবশেষে 33 বছর পর কথা রাখলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা 31 জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প কৃষি পণ্য বেচা কেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং কাশ্মীর ইস্যুতে আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না পাকিস্তান। হামলা হলে জবাব দেওয়ার ঘোষণা পাক। পররাষ্ট্রমন্ত্রীর আকাশসীমা বন্ধ করল ভারত। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।